উনি তো একেবারে স্পষ্ট আমার নাম ধরে বললেন আমি সংসদে ছিলাম। হ্যাঁ, 1,60,000 টাকা না, বেতন ভাতা 1,72,000 টাকা। আর আপনি প্রশ্ন করেছিলেন যে কি করে অদ্ভুত অবিশ্বাস্য রকম ভাবে সম্পদ বাড়ে। আমি 3.5 বছর সংসদে ছিলাম, তো সংসদের গেলে তো একটা মানে আপনি হাঁটা চলা বাতাসেও আপনি অনেক খবর ভেসে বেড়াতে দেখবেন এবং শুনবেন নিজ কানে। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি। উনি তো বললেন 10,000 টাকার সোনা এখন 1 লক্ষ টাকা হয়েছে, 3 লক্ষ টাকার প্লট কয়েক কোটি টাকা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। আপনি কি জানেন সংসদে বেলের পর বেল বাজতে থাকে, এমপিরা তাদের আসনে আসে না। প্রধানমন্ত্রী স্বয়ং সবচেয়ে আগে ঢোকেন, তার আসনে বসেন এবং সবচেয়ে পরে বের হন। সম্ভবত তিনি তার সংসদ সদস্যদের বার্তা দিতে চান যে আল্লাহর ওয়াস্তে সংসদে সময় মতন এসে ঢোকো। কিন্তু সদস্যরা করেন না। কেন করেন না জানেন? তারা মন্ত্রীদের রুমে রুমে ঘুরতে থাকেন কাজের এই যে পার্সেন্টেজ নিয়ে, কাজ, এই তদবির সেই তদবির ইত্যাদি ইত্যাদি। তদবির থেকে বিরাট টাকা আসে, তারপরে আসে হলো টেন্ডারবাজি থেকে, তারপরে আসে হলো একেবারে সর্বনিম্ন যেটা টিআর কাবিখা বিক্রি করে, সেখান থেকে তারা টাকা পায়। মানে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম গত 3 মেয়াদে নতুন হচ্ছে না, তাই না? মানে না, নতুন হচ্ছে না, নতুন হচ্ছে না। তবে কিনা খালেদ, যেটা ভয়ঙ্কর সেটা হলো জবাবদিহিতার জায়গাটা যত কমতে থাকবে না, তত শতাংশ বাড়তে থাকবে। এত গুণ সম্পদ আগে বেড়েছিল, এখন হয়তো 1000 গুণ বাড়বে। এইবার দেখবেন কোটি গুণ সম্পদ বেড়ে গেছে, কারণ জবাবদিহিতা নাই তো। ডান হাতও প্রধানমন্ত্রীর, বাম হাতও প্রধানমন্ত্রীর। জবাব দিয়ে আছে বলি তো আমরা 100 জনের মতো সংসদ সদস্যকে এবার আওয়ামী লীগের নৌকা পাইতে দেখি নাই, যারা গতবার নৌকা ছিল। হ্যাঁ, 100 জন নৌকা পান নাই, কিন্তু যে নতুন 62 জন স্বতন্ত্র হয়ে এসছেন, নতুন এবং কিছু পুরাতন মিলানো 62 জন স্বতন্ত্র হয়ে এসছেন, তারা প্রথম দিনে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা বলবেন তাই আমরা আপনার সঙ্গেই থাকতে চাই, আমরা আসলে ডানে বামে আর কিছু চাই না। মজার ব্যাপার কি খালেদ, আমরা 70 ধারা নিয়ে অনেক কথা বলি, তাই না? 70 ধারার সমালোচনা করি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝি, 70 ধারায় কিন্তু আপনি যদি সরকারি দলের সংসদ সদস্য হয়ে থাকেন, আপনার কোনো বাধা নাই সরকারের সমালোচনা করতে, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে। হ্যাঁ, আপনি বিলে সরকারের বিপক্ষে ভোট দিতে পারবেন না, আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারবেন, যে কোনো সংশোধনী আনতে পারবেন, সমালোচনা করতে পারবেন, মন্ত্রীদেরকে জবাবদিহিতার আনার চেষ্টা করতে পারবেন, কিন্তু সেটার কোনো চর্চা বাংলাদেশে নাই। 70 আমার কাছে একটা অজুহাত মনে হয়, কারণ আমি তো দেখি না যে মানে বাংলাদেশের নেতা নেত্রীদের সমালোচনা কেউ সংসদের বাইরেও করেছেন, এরকম আমি কোনো দেখি নাই। সুতরাং 70 এগুলি বলে আমি আপনার সাথে একমত, আমি শুধু এইটুকুই বলে রাখলাম যে 70 দিয়ে আসলে এটা কোনো বাধা না, এইটুকুই আপনার সাথে আমি একমত, 70 আসলে কোনো বাধা না। তো যেই প্রশ্নটি আপনি করেছেন অফিসের তালা, আপনি নিশ্চয়ই দেখেছেন 28 তারিখের পর 29-এ যখন আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কারাগারে নেওয়া হলো, তারপর আগে মানে ঠিক 28 তারিখেই আমাদের ওই পুরো অফিসের চারপাশটা ইয়েলো টেপ দিয়ে ক্রাইম জোন লিখে ঘেরাও করে রাখা হয়েছিল এবং দিনের পর দিন সেখানে পুলিশ পাহারায় ছিল। আমাদের যুব দলের একজন সদস্য তিনি গিয়েছিলেন সেই অফিসে, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং আমাদের উপরে সত্যিকার অর্থে ইনস্ট্রাকশন ছিল, কারণ আমরা এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা নেই। আমার বিরুদ্ধে খালেদ বাস পোড়ানোর মামলা হয়েছে এই 28 তারিখের পরে, আমি বাসে আগুন দিয়েছি, আপনি না বলেছেন বাসটা পুড়েছে, ফ্যাক্ট রিমেন্স যে বাসটা পুড়েছে, অফ কোর্স আপনাদের হরতাল অবরোধের সময় বাসটা পুড়েছে, হরতাল অবরোধের সময় বাসটা পুড়েছে, অ্যাবসলিউটলি বাস পুড়েছে, আমাদের কর্মসূচিতে বাস পুড়েছে, দুটোই সত্য কথা। বেনিফিট কে পেল, লুজার কে হলো? বেনিফিট বিএনপি পেয়েছে, কারণ হলো যে 40% ভোটের জায়গায় 80% ভোট পাইতো আওয়ামী লীগ। না খালেদ, বিএনপি বেনিফিশিয়ারি হয় নাই, আপনি নিজেও সেটা জানেন, এইভাবে চিন্তা করাই ভালো। আটকানোর জন্য বলছেন। জি, বেনিফিটটা এমনই পেয়েছে আওয়ামী লীগ যে তারা মহাসচিব থেকে শুরু করে 28,000 নেতাকর্মী কারাগারে নিয়ে নিতে পেরেছে। বেনিফিট এমনই পেয়েছে আওয়ামী লীগ যে তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে পেরেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। যদিও আমরা জাতিসংঘের তরফ থেকে স্পষ্ট বলতে শুনেছি যে, আমি একটু শেষ করি, এই ধরনের ঘটনার সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা যুক্ত বলে তাদের কাছে প্রতীয়মান হয়। 3 হচ্ছে
তারা এই সুযোগে এমন অবস্থা তৈরি করতে পেরেছে যে বিএনপির নেতা কর্মীরা শুধু অফিস ছাড়া হয় নাই, এলাকা ছাড়াই হয়ে গেছে। এই বয়ানটা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিএনপি লাগাতার অবরোধ এবং হরতাল দিয়েই যাচ্ছিল কেন? বিএনপি আগুনও দিচ্ছিল না, বিএনপির উপরে এই দায়ও আসতেছিল, কিন্তু বিএনপি অবরোধ আর হরতালটা কেন দিয়ে যাচ্ছিল কেন? আপনি যদি 13, 14, 15 সালের কথা বলেন তাহলে একরকম। আপনি কি 13, 14, 15 বলছেন? এই 28 অক্টোবরের পরে এইবারও বলতেছি, এইবারও কিন্তু অবরোধ হরতাল এগুলি দিয়েই গেছে বিএনপি। হ্যাঁ, কিন্তু প্রতিটা ঘটনা কিভাবে এজেন্ট প্রভোকেটর দিয়ে করা হয়েছে সেটা তো ঘটনার পরপরই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলেছি। এবং এই ঘটনাগুলো আওয়ামী লীগকে বা সরকারকে একটা বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। এক হচ্ছে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে থাকার, এবং দুই হচ্ছে রাজনৈতিক মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে একেবারে মাঠ ছাড়া করে দেওয়া। সেইখানেই তো আমার প্রশ্ন, বেরিস্টার ফারহানা, সেইখানেই তো আমার প্রশ্ন। আমি যদি এটা দেখতাম এজেন্ট প্রভোকেটর এবং আওয়ামী লীগের, তাহলে আমি হরতাল আর অবরোধটা প্রত্যাহার করে নিতাম। আমি বলতাম আমার কোনো হরতাল অবরোধ নাই, আমি হরতাল অবরোধ করে সেটা করার সুযোগ করে দিতাম। আমাকে তো প্রতিবাদ, আমাকে তো আন্দোলন, আমাকে তো সরকারের বিরুদ্ধে কর্মসূচি জারি রাখতাম। আমি একটি রাজনৈতিক দল, আমি আর কি করতে পারি আপনি আমাকে বলেন? আমার হাত পা বেঁধে দিয়ে তারা যদি বলে আপনি সাঁতার কাটেন, আমার পক্ষে তো সম্ভব না। এর চেয়ে অহিংস, এর চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে হয়নি, এবং এতটাই শান্তিপূর্ণ ছিল যে আমরা হাসাহাসি করতে দেখেছি আওয়ামী লীগের নেতাদের। আমি 90-এর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি জানি আপনি যদি অবরোধ এবং হরতালের মধ্যে গাড়ি না পোড়ান, আপনি যদি রাস্তা না আটকান, তাহলে সেই অবরোধ হরতাল কোনোদিনই কার্যকর হবে না। সুতরাং অবরোধ এবং হরতালের মধ্যে যত কিছু হবে, আমি বাংলাদেশের জনগণ হিসেবে আমি হয়তো আপনাকেই দায়ী করতে চাবো যে আপনি অবরোধ দেখেছেন তাই এটা হচ্ছে। এটা হচ্ছে আমার জায়গা। তবে আপনার জায়গা আপনি পরিষ্কার করেছেন যে বিএনপির পক্ষে আর কি করার উপায় ছিল। আমি এটার সাথে আপনার সাথে একদম একমত। বিএনপির এখনো যেন কিছু করার নাই, এবং আওয়ামী লীগ দূর থেকে হাসাহাসিটা অনেক বেশি পরিমাণে করছে, এবং সেই হাসাহাসির ফলই হচ্ছে এরকম। আমি একটা কথা একটু বলতে চাই। জি প্লিজ। সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা বিএনপির এই কর্মসূচি নিয়েও ব্যাপক হাসাহাসি, কালো পতাকা প্রদর্শন, আচ্ছা তাই না? কিন্তু এই কালো পতাকা প্রদর্শন নিয়ে আওয়ামী লীগের ভীতিটা কেন? ওবায়দুল কাদেরকে কেন বলতে হচ্ছে যে এটি একটি অবৈধ প্রোগ্রাম? ওবায়দুল কাদেরকে কেন ওই দিনই শান্তি সমাবেশ ডাকতে হচ্ছে, নেতাকর্মীদের মাঠে থাকতে বলতে হচ্ছে? তিন হচ্ছে, কেন আওয়ামী লীগের তরফ থেকে আমরা দফায় দফায় শুনতে পাচ্ছি বিএনপি নিষিদ্ধ করা হোক, বিশেষ করে যুবলীগ তো নির্বাচন কমিশনে পর্যন্ত চিঠি দিয়েছে যে বিএনপিকে একটি নিষিদ্ধ সংগঠন করা এখন সময়ের দাবি। এই কাজগুলো কিন্তু প্রমাণ করে যে যতটা স্বস্তিতে সরকার আছে বলে আমরা মনে করছি, কিংবা যতটা সর্বময় ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতা নিয়ে শেখ হাসিনা বসে আছেন বলে আমরা মনে করছি, ততটা স্বস্তিতে বোধহয় তারা নাই। রাইট, বেঁচে ফেরা না, এটা আপনার উইশফুল থিঙ্কিংও হইতে পারে। যাই হোক, আমি একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবিরের কাছে আসি। জনাব রিয়াজুল কবির, আমরা দেখছি যে এখন আওয়ামী লীগের প্রধান দুটি শত্রু, একটি বিএনপি, একটি টিআইবি। কারণ টিআইবির রিপোর্টে বলা হয়েছে গত 16 বছরের মধ্যে বাংলাদেশের দুর্নীতি মাত্রা সবচেয়ে বেশি। এইখানে সুলতানা কামালকে বলতে হয়েছে যে সরকারের বিরুদ্ধে কোনো কথা গেলেই সেটার মধ্যে ষড়যন্ত্র দেখে সরকারের লোকজন মনে হয় যে সারা পৃথিবীর সবাই মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওবায়দুল কাদেরের কথাটি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, আপনার কাছে উদ্ধৃত করি। দুর্নীতি এখন সারা বিশ্বে জীবনের অংশ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগে? আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের নেতা, যাদের কাছে আসলে লোকজন আসে, তাদের কাছে কেমন লাগে 2002 থেকে 2005 পর্যন্ত এই টিআইবি রিপোর্টের উপর ভিত্তি করেই যখন আপনারা বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 4 বার চ্যাম্পিয়ন এগুলি বলতেন, এখন যে টিআইবি আপনাদেরকে বলতে হয় টিআইবির কথা বিএনপির সাথে মিলে যায়, কেমন লাগে এটা আপনাদের? বা দুর্নীতির ব্যাপারটা আওয়ামী লীগের সাথে কেমন যায়, কেমন ভালো লাগে? আমি দুর্নীতি টিআইবির কথা বলবো না, বিএনপির কথা বলবো না। আমি বলতে চাই আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে যেতে চাই। দুর্নীতি কমিশনকে শক্তিশালী করা হয়েছে। আপনারা করে দেখেছেন গত 15 বছরে আমাদের এমপি মন্ত্রীরা কিন্তু দুর্নীতি কমিশন যেতে হয়েছে। এই যে একটা বিষয়, এটা বিরোধী দলের একটা কথা ছিল, এই প্রক্রিয়াটা আমরা চালিয়ে যেতে চাই। দেখুন, একটা কথা বলা হয়েছে অস্বস্তি। ওনারা কি করে ভাবেন যে সরকার অস্বস্তিতে আছে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 15 বছর টানা সরকার ক্ষমতায় আছেন।
মানুষের মৌলিক অধিকারের জন্য সব লজিক্যাল করে না না যাচ্ছে। না 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 না, কবির ভাই আপনি আমাকে মাফ করবেন, আপনি এই কথা নিশ্চয়ই বলবেন, কিন্তু আপনাকে একটু বলেন তো জিরো টলারেন্স ব্যাপারটা কি? আমি গত 15 বছর ধরে শুনে আসতেছি দুর্নীতির প্রতি হচ্ছে আওয়ামী লীগের জিরো টলারেন্স, কিন্তু বেশিরভাগ সময় কথাটা শুনি যে এটা প্রয়োগটা করা হবে হচ্ছে ভবিষ্যৎকালে। 15 বছরে বাংলাদেশে যত খেলাপি ঋণ হয়েছে, ব্যাংকগুলি দেউলিয়া হয়েছে, টাকার পর টাকা পাচার হয়েছে, অর্থমন্ত্রীরা বলেছেন যে আমরা এগুলি পারি না, এগুলি ঠিক হয় না। এমপি মন্ত্রীদের দুদকে যেতে হয়েছে কাকে? আমি তো দুদকে গিয়ে তাদের সার্টিফিকেট নিয়ে আসতে দেখেছি, যে 2-1 এমপি মন্ত্রী গেছেন সেখানে, ভালো মানুষের না, সার্টিফিকেট। আপনিও কিন্তু বলেছেন, আপনি যদিও বাইরে থাকেন, আপনি বাংলাদেশি, বাঙালি। সো বাংলাদেশে তো একটা প্রকৃতি আছে, নেচার আছে, সেইভাবেই এগোচ্ছে এবং এগোবে। বাট সরকার ইজ ট্রাইং। আপনি লক্ষ্য করেছেন যে এইবারের ইশতেহারে যে 11টা পয়েন্ট বলা হয়েছে, এবং আপনি এটা বোধহয় আমার সাথে একমত হবেন, 2008, 2014, 2018 নির্বাচনে এই সরকার যে ইশতেহার দিয়েছিল, এটা কিন্তু 82 থেকে 92 ভাগ পূরণ করতে পেরেছে। এইবারও যে ইশতেহার দিয়েছে, স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান বাড়বে, এবার কর্মসংস্থান, বা আরো যে 11টা পয়েন্ট দেওয়া হয়েছে, যেখানে দ্রব্যমূল্য আপনি ইশতেহারের কথা বলতেছেন 90 ভাগ পূরণ করা হয়েছে। কাউসার ভাই, আপনি বোধহয় সেই ইশতেহার যেদিন প্রণয়ন করা হয় সেদিন আপনি সেখানে উপস্থিত ছিলেন। আমি একটু পড়ে শোনাই 2008 সালের ইশতেহার। জাতীয় সংসদকে কার্যকর ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা সদস্য, সংসদ সদস্য এবং তাদের পরিবারের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতি বছর জনসমক্ষে প্রকাশ করা হবে। রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত কতিপয় সুনির্দিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যদের ভিন্নমত প্রকাশের অধিকার দেওয়া হবে। আমি বলতে চাই যে প্রতিজন সংসদ সদস্যের এবং তাদের পরিবারের সকলের সম্পদের হিসাব প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা সদস্য, পরিবার সহ তাদের প্রতি বছর এটা দেওয়ার কথা। প্রতি বছর তো দেওয়া হয়ই না, 5 বছর পরে যেটি দেওয়া হয় সেটি কিছু করা হয় না। কিন্তু 2008 সালের ইশতেহার থেকে না, 8 সালে কিন্তু প্রথম বছর এটা হয়েছিল, একবারও হয় না, একবারও হয় না, এটা হয়েছিল, পরবর্তীতে এটা চালু হয় নাই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন, এখন কিন্তু আমরা যেটা আলোচনা করেছিলাম, এখন সবই কিন্তু চলে আসছে কার কি অবস্থা, যার জন্য তো অনেকে সমালোচনা করতে পারছেন, অনেকে কথা বলতে পারছেন। আসলে বিষয়গুলো জনগণের কাছে চলে এসছে। এটা একটা রাজনীতিবিদেরও একটা বিষয়। আমরা মনে করি এবারের যেভাবে এসছে, হয়তো দুদক একটা ব্যবস্থা নেবেন। আমাদের আপনার কাছে কি মনে হয় দলের পক্ষ থেকে জনাব রিয়াজুল কবির কাছে, আপনার কাছে কি মনে হয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা সম্পদের হিসাবটা প্রকাশ করে দেখাবেন? ধরেন শেখ হাসিনার সম্পদ কত আছে, শেখ রেহানার কত সম্পদ আছে, জয় সাহেবের কত সম্পদ আছে, সাইমা ওয়াজেদ পুতুলের কত সম্পদ আছে, সেটি প্রকাশ করে দেখুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শপথ তো নির্বাচনের সময় নমিশন পেপারের সাথে যোগ করে দেওয়া হয়েছে, ওনার প্রপার্টি কি, কত টাকা আছে, লক্ষ্য করে দেখেছেন। সেখানে তার পরিবারের কিছু অংশ যোগ করে দেওয়া হয়েছে। এটা ক্লিয়ার, ওপেন, সবাই দেখতে পাচ্ছেন সম্পদটা কি আছে। আচ্ছা, সেটি দেওয়া হবে, আপনি বলছেন চাইলে যে কেউ দেখতেও পারবে। না, দেওয়া হয়েছে, না না, ওপেন। আপনি, আমি বলছি প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদেরও সম্পদের কথা আমরা দেখতে পারবো। এই দেখুন, আমাদের বলা আছে যে নির্ভরযোগ্য যারা, যেহেতু এখন ওনার ছেলে এবং মেয়ে নির্ভরযোগ্য নয়, ওনার একা দিতে হচ্ছে, তাই না? একটা দেখুন, এখন কিন্তু সকল এমপি, আমি মন্ত্রী, প্রধানমন্ত্রী বলবো না, সবারই কিন্তু সম্পদের হিসাব এখন ওয়েবসাইটে দেখা যাচ্ছে, কার কত সম্পদ, যেটা নিয়ে নিউজ হচ্ছে। তবে দেখতে হবে বৈধতার যে বিষয়টা, এটা কিন্তু দেখার মালিক এনবিআর না, এটা দেখার মালিক দুদক। মানে এনবিআর আপনি ট্যাক্স দিলে টাকা হতেই পারে, ট্যাক্স দিয়েছেন, কিন্তু টাকাটা কি সেটা দুদক চ্যালেঞ্জ করতে পারে। আমি আগেও বলেছি 46 জন এমপির ফাইল নিয়েছেন, এটা দেখভাল করবেন, হয়তো কিছুদিনের মধ্যেই বিষয়টা জানা যাবে। এবং আমরা এই স্বচ্ছতাটা চাই, সরকারের পক্ষ থেকে চেষ্টা করেছে স্বচ্ছতা করার জন্য, স্বচ্ছতার মধ্যে থাকার জন্য। আমি একটা ছোট্ট প্রশ্ন করি কাউসার ভাই, আপনার কাছে কি মনে হয় গত 15 বছরে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে না কমেছে? এটা তো জঙ্গির মতো আর কি, আমরা পূর্ণ নির্মূল করতে পারি নাই। একটা বেড়েছে না কমেছে, নির্মূলের প্রশ্নই আমি করি নাই, বেড়েছে না কমেছে? আছে, চলমান আছে, কোনো, এটা তো স্থায়ীভাবে নির্মূল করা যাবে না। বেড়েছে না কমেছে এটা বলা মুশকিল, বাট হচ্ছে, কিছু জায়গায় দুর্নীতি হচ্ছে, এটা অস্বীকার করার জন্যই তো দেখতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার বা আইনগত ব্যবস্থা হচ্ছে কিনা, সেটা হলো বিষয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো রুমিন ফারহানার এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? রুমিন ফারহানা কিন্তু বারবার বলতেছিলেন যে আওয়ামী লীগ এই দুর্নীতি করে গেছে, ওই দুর্নীতি করে গেছে। আবার আওয়ামী লীগের যেই নেতা এই টকশোতে উপস্থিত ছিলেন, তিনিও কিন্তু বলছেন যে
আসলে বিএনপিও কম দুর্নীতি করে নাই। এখন কথা হচ্ছে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ বেশি দুর্নীতি করছে নাকি বিএনপি বেশি দুর্নীতি করবে বা করছে? এখন আমাদের মতো বয়সী যারা আছেন তারা তো বিএনপিকে কোনোদিনই ক্ষমতায় দেখি নেই। আমরা তো আসলে বিএনপি কিভাবে শাসন করে, তারা কতটা দুর্নীতি করে কিংবা কতটা ভালো কাজ করে এটি তো আমরা দেখি নেই। এখন আপনারা যারা মুরব্বীরা আছেন, একটু বয়স্ক লোক আছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিএনপি আসলে কিভাবে বাংলাদেশটাকে শাসন করত, তারা কি শোষণ করতো নাকি শাসন করতো। এখন এখানে কিন্তু রুমিন ফারহানাকে বলা হয়েছিল যে আপনিও কিন্তু এমপি প্রার্থী ছিলেন, তারপরে এমপি হয়েছেন, সংসদ সদস্য ছিলেন, সংসদে কিন্তু আপনিও বক্তব্য রেখেছেন। সেক্ষেত্রে দেখা যায় আপনিও কিন্তু শেখ হাসিনার কাছে একটি ফ্ল্যাটের জন্য আবেদন করছিলেন। আর দেখা যায় একটা কথা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মোটামুটি সব দলের লোকেরাই বলে থাকেন, সেটি হচ্ছে রুমিন ফারহানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন শামীম ওসমানের সাথে যখন টকশোতে যেত, তারা টকশোতে দেখা যায় একটা ঝগড়া লাগাই দিত, একটা বিবাদ লাগাই দিত, তাদের ভিতর অনেক ফাটাফাটি হয়ে যেত। কিন্তু টকশো যখন শেষ হইতো তখন দেখা যায় শামীম ওসমানের সাথে আর রুমিন ফারহানার সাথে একদম গলায় গলায় খাতিল। সেই ভিডিও ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে, সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখছি। আর যেখানে প্রত্যেকটি বিএনপির নেতারা ওয়ার্ড পর্যায়ে যদি আপনি দেখেন, তারা বাগানে ঘুমাইতো, বাঁশবাগানের মাথায় উঠে সেখানে ঘুমাইতো। সেইখানে রুমিন ফারহানার মতো লোক, রুমিন ফারহানার মতো মানুষ, তিনি কিন্তু টকশোতে গিয়ে একদম লাগাতার বক্তব্য দিয়ে যেতেন, লাগাতার একদম তার এক ভাব গলাবাজি করে দিতেন, বড় বড় বক্তব্যগুলো দিয়ে। এখন আপনি ভাবেন যে যেখানে একজন ওয়ার্ড পর্যায়ের একজন বিএনপি নেতা, তারও পালিয়ে বেড়াতে হইতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে, বারবার জেলে যাইতে হইতো, সেখানে রুমিন ফারহানার মতো এত বড় একজন সংসদ সদস্য, এত বড় একজন নেত্রী, তিনি কিন্তু ওপেন ঘুরে বেড়াইতো, তার গাড়ির বহর নিয়ে ঘুরে বেড়াইতো, তারপর সে সংসদ ফাটাই ফেলাইতো, তারপর টকশো তো টিভি একদম ফাটাই ফেলানোর মতো অবস্থা করে দিত। তো আপনার কী মতামত রুমিন ফারহানাকে নিয়ে? আসলে রুমিন ফারহানার প্রচুর পরিমাণ ভক্ত আছে, আর প্রচুর পরিমাণ হেটার্সও আছে, দুইটাই কম বেশি আছে। তো যাই হোক, আপনার যেইটা মনে হয়, আপনি যদি রুমিন ফারহানার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি রুমিন ফারহানার ভক্ত, তোমার কথা একটাও আমার পছন্দ হয় নাই, তাহলে আমি কথা সামনের ভিডিওতে চেঞ্জ করে ফেলাবো। আর যদি মনে হয় যে না আপনি ঠিক আছেন, তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আর দেখো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।